আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সরকার এমন অবস্থা তৈরি করেছে যাতে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত হয়। অভিযোগ বিএনপির। আগে গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে মন্তব্য। নির্বাচন নিয়ে যারা উদ্বেগ সংশয় ছড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের দোসর বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দেশে নির্বাচনী জোয়ার চলছে মন্তব্য। সংস্কার নিয়ে একটি বড় দল ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করছে বলে জামায়াতের অভিযোগ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকায় গুরুত্ব আরোপ। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে জাতীয় নাগরিক পার্টির দাবি। দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ জারির তাগিদ। এবং বৈশ্বিক উষ্ণায়ন কমানো অথবা মৃত্যুর যে কোনো একটিকে বেছে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব নেতৃত্বকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই ভোটের হাওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এমন অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। যারা সংস্কারের কথা বলেন তারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। রাজধানী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি পূর্ব সমাবেশে তিনি আরও বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। 7ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 7ই নভেম্বর র্যালির আয়োজন করে বিএনপি। দুপুর থেকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। বিকেল নাগাদ পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। র্যালি পূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা ছিলেন। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে। সকালে রাজধানী জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি অভিযোগ করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। আমাদেরকে সেই পথেই যেতে পড়ে, যে পথে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। বিএনপির নেতাকর্মীরা 7ই নভেম্বরকে রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হিসাবেও দেখছেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে যারা উদ্বেগ ও সংশয় ছড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের দোসর। তিনি বলেন, দেশের সব জায়গায় নির্বাচনী জোয়ার চলছে। ময়মনসিংহে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টির আয়োজিত নাগরিক সংবর্ধনা শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই কোথাও বলেও মন্তব্য করেন প্রেস সচিব। কোনো ধরনের কোনো উদ্বেগ নাই। যারা উদ্বেগ ছড়াচ্ছে তারা আপনারা দেখেন, তারা সব আওয়ামী লীগের দোসর। আমরা মনে করি ইলেকশনের কাজগুলো খুব ভালোভাবে হচ্ছে। সব জায়গায় তো দেখছি যে নির্বাচনের জোয়ার চলছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যুবকদের নিয়ে জাতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কারো কারো ভুলে তাতে ভাটা পড়েছে। রাজধানীতে চার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জামাতের আমির বলেন, পর্বত সমান হস্তিকে যে তরুণ সমাজ সরিয়ে দিয়েছে সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আর দলের নায়েবে আমির বলেন, সংস্কার নিয়ে একটি বড় দল ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করছে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যে প্রস্তাবনা এসেছে, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জন, গণভোটের মাধ্যমে ঠিক হবে। ছাত্র সমাজ সাথে থাকলে আগামী নির্বাচনে মিরাক্কেল কিছু হতে পারে বলে মনে করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন আদেশ হবে এবং তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই। এখানে 1% কোনো ফেইলিওর এই জাতি দেখতে চায় না। কারণ ইতিমধ্যে যুবকদের নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল, কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে। আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক। তারা যেন প্রমাণ করে যে না, কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয়, এটা আমরা মেনে নেব না। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। এবং তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দ্রুত আদেশ জারি করতে হবে। বলেছেন, সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। তিনি আশা করেন দ্রুত সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে আগানো যাবে। রাজধানীতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তন ছাড়া নির্বাচন ঐকমত্য কমিশন কিছুই কার্যকর হবে না। শাকির আদনানের রিপোর্ট। শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠান বাংলা একাডেমিতে আলোচনায় উঠে আসে 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলন, সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার নানা দিক। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক। ইউটিএফ দেশের শিক্ষা সংস্কৃতিতে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে, যার প্রত্যক্ষ এবং প্রভাব পড়বে বাংলাদেশ একটা রাষ্ট্র, প্রকৃত রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। জুলাই সনদ প্রসঙ্গে কথা বলেন তিনি। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাআল্লাহ আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নের তালিকায় নেই সাংস্কৃতিক অঙ্গনের কোনো তারকার নাম। মনোনয়ন না পেলেও দলের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন এসব তারকারা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে।
প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রার্থী হতে দৌড়ঝাঁপ করতে দেখা যায় সাংস্কৃতিক অঙ্গনের অনেককে। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সঙ্গীতশিল্পী বেবি নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, নাজমুন মুনিরা ন্যান্সি, হেলাল খান, শিবা শানুর নাম শোনা গিয়েছিল। তবে ঘোষিত প্রার্থীর তালিকায় নেই কোনো শোবিজ অঙ্গনের তারকার নাম। নীলফামারী ৪ আসন থেকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য বেবি নাজনীন ২০১৮ সালে বিএনপির প্রার্থী হয়েছিলেন। এবার ওই আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন সঙ্গীতশিল্পী মনির খান। ঝিনাইদহ ৩ আসনের দলীয় প্রার্থী হলেও তার পরিবর্তে টিকিট পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। তবে মনির খান দলের মনোনয়ন পাওয়া প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। সিরাজগঞ্জ ১ আসন থেকে প্রার্থী হওয়ার আশায় সঙ্গীতশিল্পী কনকচাপা। ওই আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। ভালো মানুষরা যদি পাশ কাটিয়ে চলে যায় তো রাজনীতি তো অবশ্যই ভুল মানুষদের দখলে চলে যায়। সেখানে যদি একজন মানুষ হয়েও আমি যদি যুদ্ধ করতে চাই, সেখানে আমি আশা করি আমার কনস্টিটিউয়েন্সি সিরাজগঞ্জ ১ এখানকার এলাকার মানুষদের আমি সাথে পাবো। চরের রাস্তাঘাট, স্কুল এগুলো নিয়ে কাজ করা এবং বৃদ্ধ যারা আছেন তাদেরকে একটু স্বাচ্ছন্দ্য দেয়া। তবে তারকারা সিদ্ধান্ত মেনে তাদের সমর্থকদের নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা বিলম্বিত করতে চায় তাদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে। চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, দলের মনোনয়ন যাকে দেয়া হবে তার পাশে সবাইকে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। যেভাবে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের শত্রুদের মোকাবেলা করেছে, গণতন্ত্রের শত্রুদের মোকাবেলা করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারীদের মোকাবেলা করেছে, আজকে আবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, ঐক্যবদ্ধভাবে যারা জনগণের নির্বাচনকে বিলম্বিত করতে চায়, ওদেরকে বুঝিয়ে দিতে হবে এই দেশের মালিক বাংলাদেশের মানুষ। এবারে অন্যান্য সংবাদ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যে পূরণে ব্যর্থ হয়েছে। ব্রাজিলে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 নেতৃত্ববৃন্দের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। জাকিয়া আক্তারের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলন COP30 উপলক্ষে বিশ্ব নেতা ও প্রতিনিধিরা ব্রাজিলের অ্যামাজনের শহর বেলেমে জড়ো হয়েছেন। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি এটিকে নৈতিক ব্যর্থতা ও প্রাণঘাতী অবহেলা বলে অবহিত করেন। Every fraction of a degree means more hunger, displacement and loss, especially for those least responsible. জাতিসংঘ প্রধান বলেন, জলবায়ু সংকট আরও তীব্র হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। Too many countries are starved of the resources to adapt and locked out of the clean energy transition. And too many people are losing hope that their leaders will act. বিশ্ব নেতাদের উদ্দেশ্যে গুতেরেসে বলেন, সমস্যা সমাধানের সামনে দুটো পথ, নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়া নয়তো ধ্বংস হওয়া। É hora de encarar a realidade e decidir se teremos ou não a coragem e a determinação necessária para transformá-la. ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশ্ব নেতাদের বৈজ্ঞানিক সতর্ক বার্তাগুলো গুরুত্ব সহকারে নেওয়ার সময় এসেছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ধন্যবাদ শান। দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান গ্লোবাল উইংসের আয়োজনে হয়েছে নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো। গুলশানের ওয়েস্টার্ন হোটেলে দিনব্যাপী এই আয়োজনে ছিল শিক্ষার্থী অভিভাবকদের ভিড়।
এক্সপোতে অংশগ্রহণকারীরা নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় 7টি বিশ্ববিদ্যালয় সহ 21টি কলেজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি পরামর্শের সুযোগ পেয়েছেন। এছাড়া তাৎক্ষণিকভাবে আবেদন, স্টুডেন্ট ভিসা, তথ্য প্রসঙ্গে ডেস্ক থেকে সহায়তা এবং আর্থিক পরিকল্পনা নিয়ে পরামর্শ দেওয়া হয়। একাডেমিক যোগ্যতা ও স্কলারশিপ নীতিমালার ভিত্তিতে উচ্চশিক্ষায় সর্বোচ্চ সুযোগ পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে গ্লোবাল উইংস। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় 2000 ফ্লাইট বাতিল ও বিলম্বে যাত্রা, দুর্ভোগে লাখো মানুষ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নীলফামারী 3 উপজেলায় শিশু যত্ন কেন্দ্র ও পুকুরে সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ এবং সুরক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ICBC প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লাইফ জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এর আওতায় এরই মধ্যে জেলায় 12,500 শিশুকে যত্ন কেন্দ্রে সেবা ও 15,000 শিশুকে সাঁতার শেখানো হয়েছে। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। জেলার ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরের শিশু যত্ন কেন্দ্রগুলোতে রয়েছে শিশুদের গল্পের ভবন, খেলার ভবন, রঙের ভবন, আপন ভবনের মতো আনন্দময় সব আয়োজন। এসবের মধ্যে দিয়ে শিশুদের প্রারম্ভিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করা এবং পানিতে ডুবে শিশুমৃত্যু কমিয়ে আনা এই উদ্যোগের লক্ষ্য। খেলাধুলা করি, আমার সাথে আমার বন্ধুগুলো আমার সাথেও খেলা খেলে। আমার বাচ্চা এখানে এসে ছড়া বা গান, নাচ, ট্রেন এগুলো খুব ভালো খেলে আর কি। বাচ্চারা রাখি যে আমি বাসায় নিশ্চিন্তে কাজ করতে পারি। এখন এখানে এসে ও খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে এবং কি অনেক কিছু বলতেও পারে। আমি এখানে আগে সাঁতার পারতাম না, এখন আমি সাঁতার শিখছি। আমি পুকুরে বিভিন্ন ধরনের সাঁতার কাটা শিখছি। শিশুর মৃত্যু ঝুঁকি প্রতিরোধে 50টি পুকুরে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে বৈজ্ঞানিক পদ্ধতির 21টি কৌশলে সাঁতার শেখানো হয়। 1 থেকে 5 বছরের শিশুদের দল ভাগ করে তাদের জন্য ছড়া, গান ও নানা বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। 50টি সাঁতার কেন্দ্রে 15,000 শিশুকে আমরা সাঁতার শিখিয়েছি। সেই সাথে প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটি মানুষ এটির উপকারিতা পাচ্ছে। এটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে, তবে এটা সাকসেসফুল করতে হলে মনিটরিংটা বাড়াতে হবে এবং যারা করতেছে স্কুল কর্তৃপক্ষ এবং সবাইকে মিলিয়ে আমরা যদি সুন্দরভাবে করতে পারি তাহলে দেশ উপকৃত হবে। জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় 500টি শিশু যত্ন কেন্দ্র ও 50টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চলছে। শিশুদের জন্য এমন উদ্যোগ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের ফলে শুক্রবার প্রায় 2000 ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় 40টি বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সংকটের কারণে ফ্লাইট কমাতে নির্দেশনা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমাবে এবং পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ এটি পুরো 10% পৌঁছাবে। এতে প্রতিদিন প্রায় 4000 ফ্লাইট প্রভাবিত হতে পারে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি হিসেবে নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল তিতাস একটি নদীর নাম সিনেমাটি। প্রদর্শনী আয়োজনে চলচ্চিত্রের প্রযোজক হাবিবুর রহমান খান জানান, ছবিটি নির্মাণের জন্য ঋত্বিক ঘটকের সঙ্গে পুরো 1 বছর সারা সময় থেকেছেন। এমনকি নিজের প্রথম সন্তান জন্মের পর তার মুখ পর্যন্ত দেখতে যাননি। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় এই আয়োজনে আরও বক্তব্য দেন উৎসবের পরিচালক গৌতম ঘোষ। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান। কলকাতার এই চলচ্চিত্র উৎসব চলবে 13 নভেম্বর পর্যন্ত। অদ্বৈত মল্ল বর্মনের রচনায় তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটি এখন বাংলাদেশে একমাত্র চ্যানেল আই আর্কাইভে সংরক্ষিত আছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট 23টি প্রেক্ষাগৃহ, 39টি দেশের 215টি ছবি দেখানো হচ্ছে।
পুরান ঢাকার মানুষের সুখ দুঃখ, জীবনযাত্রা, পারিবারিক বন্ধন এবং সম্পর্কের আলোকে সমাজ এবং সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ঢাকাইয়া দেবদাসের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এই সমাজ, মানুষ ও সংস্কৃতিকে স্পর্শ করে এগিয়ে যাবে একটি প্রেম কাহিনী। ঢাকায় মানুষের যৌথ পরিবারের বিচিত্র বর্ণময় জীবন এবং এর ভাঙন উঠে আসবে ছবিটিতে। আগামী বছরের জানুয়ারি মাসে পুরান ঢাকার ঘুড়ি ওড়ানো উৎসব সাকরাইন দিয়ে শুটিং শুরু হবে। জাহিদ হোসেনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বুবলি, আদর আজাদ সহ অনেকেই। মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে স্কলাস্টিকায় দুদিনের নাট্য অনুষ্ঠান। শুক্রবার শেষ দিনে মঞ্চস্থ হয় প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। স্কলাস্টিকা প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুর্শেদের প্রতি উৎসর্গ করা এই নৃত্যনাট্য অনুষ্ঠানে আয়োজন করে উত্তরা সিনিয়র শাখা নাটক, সঙ্গীত ও নৃত্যকলা ক্লাব। যাযাবর মিন্টু রিপোর্ট। রাজধানীর ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান স্কলাস্টিকার শিক্ষার্থীদের পরিবেশনায় উত্তরা শাখায় মঞ্চস্থ হয়েছে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। আয়োজন সম্পর্কে জানান প্রতিষ্ঠান প্রধান। আমাদের ছেলেমেয়েরা শুধু শ্রেণীকক্ষের শিক্ষার মধ্যেই আবদ্ধ না থাকে, তার বাইরে যেয়ে ওরা যেন সময় উপযোগী শিক্ষা নিয়ে ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের লিডারশিপ আয়ত্ত করতে পারে। সেই জন্য এই নাটক তাদের জন্য কিন্তু একটা মূল্যবান অভিজ্ঞতা। হীরক রাজা দেশে নাটকটি দেখে মুগ্ধ ও বিমোহিত আগত অতিথিরা। খুব সুন্দর, আমি মুগ্ধ হয়েছি। মনে মনে খুঁজছিলাম যে কোথাও ভুল ধরা যায় কিনা, সেটাই বলবো, কিন্তু পারলাম না, সেটা সরি, ধরতে পারিনি একটাও। আই গিভ এ ভেরি বিগ স্যালুট টু এভরিবডি। এই সুন্দর সন্ধ্যাটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। আমি মুগ্ধ, আমি মোহিত। আমি যা দেখলাম প্রতিটা মুহূর্ত আমি বিশ্বাস করেছি, আমার মনে হয়নি এটা অভিনয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই সৌন্দর্য, এই শক্তি সকলের মধ্যে টিকে থাকুক। এই নাটকে অভিনয় করে আনন্দিত ও উৎফুল্ল স্কলাস্টিকার শিক্ষার্থীরা। আমার এই চরিত্র অভিনয় করে অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আই এম গিভিং জাস্টিস টু দ্য ক্যারেক্টার বাই পোর্ট্রেইং হাউ মাচ অফ অ্যান ইভিল ক্যারেক্টার হীরক রাজা ইজ। হীরক রাজ্যের সব শিক্ষা ব্যবস্থা বন্ধ করে ফেলেছিল। শিক্ষা ব্যবস্থা যে আসলে কত গুরুত্বপূর্ণ সেটি এই চরিত্রটি করার পর আসলে বুঝতে পেরেছি। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপভোগ করেন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর অভিনয়, মনকাড়া গান ও নৃত্য। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুরকার ও সঙ্গীত শিল্পী ইমন সাহা পরিচালিত প্রথম মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স। সিনেমাটির মুক্তি উপলক্ষে কলাকুশলীরা প্রথম দিনে যান প্রেক্ষাগৃহগুলোতে। সুলতানা হিমোর রিপোর্ট। আমি ডিডি সুপারস্টার। গ্রামের এক বাউল পরিবারের মেয়ের সঙ্গীত যাত্রা ঘিরে সিনেমা সাইলেন্স, আ মিউজিক্যাল জার্নি, যার মধ্য দিয়ে পরিচালনা জগতে নাম লেখালেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত শিল্পী ইমন সাহা। এই মিউজিক্যাল ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম সহ অনেকে। মুক্তির প্রথম দিনে কলাকুশলীরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলাটাই হয়েছে মিউজিকের মাধ্যমে, এবং মিউজিকের মধ্যে যে লিরিকগুলি সেগুলোও ছবির স্ক্রিপ্টেরই একটা অংশ, একেবারেই স্ক্রিপ্ট বা কাহিনী বহির্ভূত কিছু না। সো এই জন্যই এটাকে মিউজিক্যাল বলতে দ্বিধা নেই। লিনিয়ার ওয়েতে যাওয়ার কোনো ওয়ে ছিল না। যখন নাকি আমি একদম গ্রামে, তখন টোটালি একদম গ্রামের মেয়ে, যখন নাকি আমি একদম শহরের একদম ফেমাস টপ ক্লাস ওই টাইপের একটা ক্যারেক্টার। সো দুইটাতে প্রচুর পরিমাণ ডিফারেন্স ছিল, অনেক ডাইমেনশন ছিল। স্টার সিনেপ্লেক্সের 5টি শাখা সহ ব্লকবাস্টার, লায়ন, বগুড়ার মমো ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নিল ও চট্টগ্রামের সুগন্ধাতে চলছে সিনেমা সাইলেন্স। টেলিভিশন ও অনলাইন সত্ত্বের অধিকারী চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ।
বিদেশি হাইব্রিড বীজের দাপটে বিলুপ্তির পথে ময়মনসিংহে দেশীয় জাতের নানা ফসলের বীজ। এখন ফসলের বীজ মানেই বিদেশি কোম্পানির উপর নির্ভরতা। এতে হারিয়ে যাচ্ছে দেশীয় ফসল ও বীজের ঐতিহ্য। কম সময়ে বেশি ফসলের আশায় বীজ কোম্পানির বীজের উপর নির্ভর করছে কৃষক। এতে বাড়ছে ফসলের উৎপাদন খরচ, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, পানি ও জীববৈচিত্র্য। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, নাজিম উদ্দিনের সাইদের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। দেশের অন্যতম কৃষি প্রধান এলাকা ময়মনসিংহ একসময় ধান, ডাল, সবজির দেশীয় জাতের বীজ উৎপাদনে প্রতিনিধিত্ব করত এই জেলা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাইব্রিড বীজের দৌরাত্মে সেই স্থানীয় জাতগুলো হারিয়ে যেতে বসেছে। এখন অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক নির্ভর করছে বিদেশি হাইব্রিড বীজের উপর। এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে কমে যাচ্ছে দেশীয় বীজ সংরক্ষণের আগ্রহ। হাইব্রিড বীজ ভালো বেশি, আপনার গাছ হয়তো টিহে কম কিন্তু ফলন বেশি। স্থানীয় বীজটার ফলন কম, তাই এটা মানে কৃষক এটা করতে আগ্রহী কম। দেশিটা লাগে 2 মাস, হাইব্রিডটা লাগে 40 দিন বা 38 দিন, যে কারণে কৃষকের এখন হাইব্রিডের প্রতি চাহিদা বেশি। তবে স্বাদ, গন্ধ, পুষ্টিগুণের বিচারে দেশীয় জাতের ফসলের কদর এখনো বেশি বলছেন স্থানীয়রা। গুণগত মানও কম, তারপরে আবার এইগুলো আমাদের পুষ্টিও কম দেয়, তারপরে স্বাদও কম। হাইব্রিড সবজি ছাড়া তো অনেক সবজি আমরা পাইতেছি না। দেশি সবজি যেগুলো না পাইলে ছোট ছোট হয়, নষ্ট বাইরে পোকা হয়। বিশেষজ্ঞরা বলছেন হাইব্রিড বীজে ফলন বেশি হলেও এসব বীজ পুনর্ব্যবহারযোগ্য নয়, ফলে কৃষককে প্রতি মৌসুমেই কিনতে হয় নতুন বীজ। কিন্তু এরা যদিও বা ফলন ভালো দেয়, কিন্তু আমাদের দেশের না তো এগুলো, যার কারণে যেটা হয় যে আমাদের দেশে যে রোগ এবং বালাই যেগুলো আছে তাদের সাথে এরা অ্যাডাপ্ট করতে পারে না, রোগ জীবাণুর আক্রমণ বেশি হয়। একজন কৃষক যখন তার খুব কম জমি কিন্তু সে ফসল বেশি চায়, যে ফলন বেশি হোক, তখন হয়তো সে এটা পছন্দ করে হাইব্রিড বীজটা। বিদেশি বীজের উপর নির্ভরতা কমাতে দেশীয় ফসলের জাতের উন্নয়ন ও সংরক্ষণে জোর দেওয়া অত্যন্ত জরুরি। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অযত্ন অবহেলে ধ্বংসের দ্বারপ্রান্তে টাঙ্গাইলের উপেন্দ্র সরোবর। আগাছা ও ঝোপ জঙ্গলে ঢেকে গেছে সরোবরের পাড়। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়, হারাচ্ছে পর্যটকদের আকর্ষণ। কর্তৃপক্ষের উদাসীনতায় সরোবরের বড় একটি অংশ বেদখলের অভিযোগ স্থানীয়দের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন নাগরপুরের উপেন্দ্র সরোবর, যা বারোঘাটলা দিঘি নামেও পরিচিত। জনশ্রুতি আছে সুপেয় পানির সংকট নিরসনে নাগরপুরের তৎকালীন জমিদার রায়বাহাদুর সতীশ চৌধুরী উপেন্দ্র সরোবরটি খনন করেন। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রায় 11 একর জায়গা জুড়ে বিশাল জলাশয়টিতে রয়েছে প্রশস্ত 12টি শানবাঁধানো ঘাট, যা একসময় এই অঞ্চলের প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়। বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে শানবাঁধানো ঘাটগুলো। যথাযথ সংস্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে জৌলস হারিয়েছে ঐতিহাসিক সরোবরটি। প্রত্যেকটা ঘাটলা ভাঙ্গা গেছে, মাত্র এখন 2টা ঘাট চলে, নাওয়া দোয়া খাওয়া সবারই সুবিধা হয়েছে। এখন তো পানিটা অপচয় হয়ে গেছে, পানিটা যত্নের অভাবে চতুর্দিকে গাছপালা, পাতা পুঁতা এবং চালা গুলা ধসকা ভিতরে পইরা পানিগুলা পয়সা। ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে সরোবরটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার দাবি পরিবেশবাদীদের। এটাকে যদি সংস্কার করা যায় তাহলে ছোটখাটো একটা পর্যটন কেন্দ্রে এটা রূপ নিতে পারে। তাই আমি মনে করি যে এটা সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার এই সরোবরের দিকে, এবং এটাকে সুন্দরভাবে সংরক্ষিত করা দরকার। যথাযথ পদক্ষেপের মাধ্যমে সরোবরটিকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটলে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি আসবে অর্থনৈতিক সমৃদ্ধিও, বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের নাগরপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নভেম্বরের প্রথম 5 দিনে দেশে 58,40,00,000 মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে, যা গত বছরের নভেম্বরের এক সময়ের তুলনায় 38.60% বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে প্রবাসী আয়ের এই পরিসংখ্যান পাওয়া গেছে।
চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 5 নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে $1073 কোটি 30 লাখ। গত অর্থ বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল $935 কোটি 90 লাখ। তবে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি তলানিতে ঠেকেছে। গত বছরের তুলনায় এবছর রপ্তানি কমেছে 7.43%। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পরে দেখবেন বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম, সবজির বাজারে ঊর্ধ্বমুখী স্থিতিশীল ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বাজারে হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজের দাম, কেজি গড়ে 110 টাকা। কয়েকদিন কম থাকার পর আবারও বেড়েছে সবজির দাম। সোনালী মুরগির দাম কিছুটা বাড়লেও ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল আছে। পরাগ আজিমের রিপোর্ট। কয়েক মাস আগে পেঁয়াজের দাম এক লাফে বেড়ে 80 টাকা হওয়ার পর সেখানেই স্থির ছিল বেশ কিছুদিন। দু একদিন ধরে আবার বাড়ছে পেঁয়াজের দাম। মানভেদে কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। আমি 110 টাকা বিক্রি করতেছি, যেরকম কিনে আনবো সেরকম বেচবো, এটা আমার কিছু করার নেই। কারণ বাবা তমনান চিকেন হলো 108 টাকা কেজি। হ্যাঁ 108 টাকা কেজি, 110, 120 কোয়ালিটি বুঝে। কিছু না গেছিল 60 টাকা, কই হয়েছে 80 টাকা, এখন 120 টাকা। আগে 1 কেজি নিতাম, এখন আধা কেজি নিলাম দাম বাড়ার কারণে। পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল আছে আদা ও রসুনের দাম। বাজারে শীতের সবজি উঠতে শুরু করলেও দাম এখনো কমেনি। তবে সামনে দাম কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা। মূলা 50, পটল 50, সিম 80, টমেটো 120, কপি 40, লাউ 60, বেগুন 180। বৃষ্টি নয় তো তরকারি দাম একবার কমে থাকা, এক গাড়ি বেশি হইলেই দাম কমে থাকা, এক গাড়ি কমে দাম বেড়ে থাকা। তরকারির কোনো সিন্ডিকেট নাই না, এখনো মোটামুটি ভাবে আগের দামই রয়ে গেছে, কিন্তু সামনে আসলে হয়তো একটু কমতে পারে। এই সীমিত আয় দিয়ে সাধারণ মানুষ এই বাজার করে খাওয়ার মতো আসলে সাধ্য নেই। বাজারে মুরগির ডিমের ডজন 135 থেকে 140 টাকা, ব্রয়লার মুরগি 170 টাকা কেজি আর সোনালী মুরগির কেজি 320 টাকা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, উত্তর জেলা যুবদল সহ সভাপতি সাবের সুলতান কাজল ও অন্যরা। দর্শক সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন ফিফার বর্ষসেরা ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ। শীর্ষ 11তে নেই গত আসরে বিজয়ী ভিনিসিয়াস জুনিয়র। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নতুন শ্রম আইনের সংশোধনীতে 20 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকায় ঝুট ব্যবসায়ী ও বাড়িওয়ালারা শ্রমিকদের প্রভাবিত করতে পারেন বলে গার্মেন্টস মালিকরা যে আশঙ্কা করছেন তা অহেতুক বলে মনে করেন শ্রমিকরা। শ্রমিক নেতারা বলেছেন, প্রকৃত শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ, কার প্রভাবে করছেন সেটি নয়। তবে বিশেষজ্ঞরা কারখানা মালিকদের সঙ্গে একমত। তাদের মতে সর্বনিম্ন সংখ্যা 50 হলে ভালো হতো। মাসুর শাকিলের রিপোর্ট। শ্রম আইনের নতুন সংশোধনীতে ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রমিকের ন্যূনতম সংখ্যা 20 জন করা হয়েছে। তৈরি পোশাক কারখানা মালিকদের আশঙ্কা, এতে ঝুট ও কারখানা মালিকরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ নিতে পারেন। মালিকদের এই আশঙ্কাকে অমূলক ও পুরনো কৌশল বলে মনে করেন শ্রমিক এবং শ্রমিক নেতারা। অনেকজন লাগতো, এখন 20-25 জন হলে এটা সংগঠন তৈরি হয়, এটা ভালো নিয়ম করছে সরকার। সংগঠন আমাদের কাজের জন্য ভালো সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়, এতে সংগঠনের জন্য আমাদের ভালো হয়। আমাদের যে আইন আছে তাতে ঝুট ব্যবসায়ী, বাড়িওয়ালা, অন্য কারো ইউনিয়নের সদস্য হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। ইউনিয়ন কে করলো, সে বাড়িওয়ালাদের মানে উৎসাহে করলো না অন্য কারো ইতে করলো, এটা কিছু যায় আসে না। এখানে একটা বিষয় ওনারা বলতে পারতো, সেটা হলো যে যাতে ট্রেড ইউনিয়নটা সঠিকভাবে
পরিচালনা হয়, যাতে খারাপ কিছু না হয়। বিশেষজ্ঞরা অবশ্য মালিকদের সঙ্গে একমত। সর্বনিম্ন সংখ্যা 50 হলে যৌক্তিক হয় বলে মনে করেন তারাও। 20 জনের একটা শ্রমিক দিয়ে যদি টার্গেট করা হয়, তাহলে বড় সক্ষম যে খাতগুলো রয়েছে তার পাশাপাশি দেশীয় ইনফর্মাল খাতেও যে সমস্ত কারখানা রয়েছে তারা সকলেই আসলে এই ধরনের ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে। সেদিক থেকে আমার মনে হয় যে বর্তমান বিচারে 20 জনের সংখ্যাটিকে আরও কিছুটা বাড়িয়ে এটাকে 50 থেকে 100 জন করে মূলত বড় আকারের, বৃহৎ আকারের এবং রপ্তানিমুখী খাতের সাথে সংশ্লিষ্ট কারখানাগুলোই যাতে প্রাথমিকভাবে টার্গেট হয়, ওই ধরনের খাত ভিত্তিক একটি বিবেচনা সরকার করতে পারেন। তবে নতুন সংশোধনীতে প্রকৃত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন সংশোধনী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, সেনাবাহিনীকে সব ধরনের রাজনৈতিক বিতর্ক ও বিভাজনের ঊর্ধ্বে রাখতে হবে। রাজধানী বিএমএ মিলনায়তনে ইসলামী যুব সেনার কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠানে এম এ মতিন বলেন, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, কিছু রাজনৈতিক দল ও মহল ততই তা বানচাল করার চেষ্টা চালাচ্ছে। তারা নানা ইস্যুকে সামনে এনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। যুব সেনার কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ শ উ ম আব্দুস সামাদ। এবারে খেলার খবর। ফুটবলের বর্ষসেরা সবচেয়ে মর্যাদাবান স্বীকৃতি দ্য বেস্টের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে ফিফা। সারা দুনিয়ার ফুটবল ভক্ত ফিফার তালিকাভুক্ত সদস্য রাষ্ট্রের জাতীয় দলের খেলোয়াড়, ফুটবলের কোচ ও ফুটবল সাংবাদিকদের অংশগ্রহণে অনলাইন ভোটিং 28 নভেম্বর পর্যন্ত চলবে। সর্বোচ্চ ভোটপ্রাপ্তরা জিতবেন বেস্টের বর্ষসেরা পুরস্কার। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য 11 জনের প্রাথমিক তালিকায় নেই গত বছরের বিজয়ী রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তালিকায় আছেন ব্যালন ডি'র জয়ী পিএসজি ফরাসি ফরওয়ার্ড ওসমান দেম্বালে, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, বার্সেলোনার ইয়ামাল, ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইনরা। নারীদের বর্ষসেরা ফুটবলারদের তালিকায় পুরস্কার জেতার দৌড়ে ফেভারিট হিসেবে আছেন টানা 3 বার ব্যালন ডি'র জয়ী স্পেনের আইথানা বনমাথি। ছেলেদের বর্ষসেরা কোচের দৌড়ে লুইস এনরিকে, হ্যান্স ফ্লিক, আর্নে স্লট এবং মেয়েদের বিভাগে ইংল্যান্ডকে ইউরোপে চ্যাম্পিয়ন করা সারিনা ভিগম্যান রয়েছেন। গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সৌজন্যে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে মাস্টারমাইন্ড ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট। সকালে রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার মাঠে উদ্বোধন করা হয় 2 দিনব্যাপী এই টুর্নামেন্ট। মাস্টারমাইন্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে রাজধানীর 12টি ইংলিশ মিডিয়াম স্কুলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টে পর্দা নামবে শনিবার। প্রতি স্কুল থেকে অনূর্ধ্ব 19 ছেলে ও মেয়ে এবং অনূর্ধ্ব 16 মোট 3টি ক্যাটাগরি নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী গড়ে তুলতেই এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানাচ্ছি। সরকার এমন অবস্থা তৈরি করছে যাতে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত হয়, অভিযোগ বিএনপির। আগে গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, মন্তব্য। নির্বাচন নিয়ে যারা উদ্বেগ সংশয় ছড়াচ্ছে তারা সবাই আওয়ামী লীগের দোসর বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দেশে নির্বাচনের জোয়ার চলছে, মন্তব্য। সংস্কার নিয়ে একটি বড় দল ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করছে বলে জামায়াতের অভিযোগ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকায় গুরুত্ব আরো। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকতে পারবে না বলে জাতীয় নাগরিক পার্টির দাবি। দ্রুত সনদ বাস্তবায়নে আদেশ জারির তাগিদ। এবং বৈশ্বিক উষ্ণায়ন কমানো অথবা মৃত্যুর যে কোনো একটিকে বেছে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব নেতৃত্বকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান।
প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।